আজকে যা, অ্যাটলিস্ট কালপিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবিকে নিয়ে থাক সেখানে। আমি নিজের দায়িত্ব নিয়ে তোদের বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেবো। কথা শেষ হতে না হতেই শেহজাদ সরু চোখের শিকার অফিসার ঢোক গিলে তড়িঘড়ি বলল, না না, অসম্ভব। তারপর দেখা যাবে বউ রেখে একা একা থাকবি আর আমায় বদদেওয়া দিবি। কোনো দরকার নেই, তার চাইতে দুজন একসাথে গিয়েই থাক। আর নিউ ইয়র্ক থেকে তোর আর ভাবির ভার্সিটি একেবারে কাছে, সুতরাং সমস্যা হবে না। আরশি মগগুলো হাতে নিয়ে ক্রস্ত সরে পড়ল দুই বন্ধুর মধ্যে থেকে। এখানে আরেকটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাকটা না থাকলেও পারে ওর। মেয়েটা চলে যেতেই দুম করে শেহজাদের পাশে এসে বসে পড়ল মানুষটা। মুখের হাব ভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু। তেমন ভাবে দুহাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখলো, পরপর বলল, ভাই, তুই তো বিবাহিত, প্লিজ একটু দোয়া করে দে যেন আমার বিয়েটা এই বছরে হয়েছে। শেহজাদের কণ্ঠে বিরক্তি। তাতে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? আয়ান যেমন করে ওর হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করেই নামিয়ে রেখে বলল, আলবাত সম্পর্ক আছে। বিবাহিত মানুষ অন্যের বিয়ের জন্য দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এটাকে বলে ওয়েডিং টাস্ট। নে, তাড়াতাড়ি দোয়া করে এবার। প্রফেসর দাঁতে দাঁত চাপলো। কোনো দোয়া করা হবে না। না জানি কোন ভালো মানুষটার বোনের ওপর তোর নজর পড়েছে। সরে বস বলছি। ভোরের আলো ফুটেছে ম্যানহাটনের আকাশে। নতুন প্রভাতের শুরুতেই ঝলমল করছে বরফে মোড়ানো শহর। তবে তুষার ভেজা সড়কে এখনো বাড়েনি জনসমাগম। এর মধ্যেই শেহজাদ স্পিড বাড়ালো গাড়ির। স্টিয়ারিং হুইলে তার পেশিবহুল হাত। পরনে টার্টেল নেক কটন শার্ট আর ব্লেজারটা আজ কুচকুচে কালো। সাদা ত্বকে মানিয়েছেও ভীষণ। আরমানি কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে জড়িয়ে আছে কবজিতে। আরশি তাকিয়ে সেদিকে। শেহজাদকে দেখে ফুটিয়ে ফুটিয়ে, কি টিপটাপ লোকটা। বেশভূষায় আভিজাত্য, চলন বলনে কমনীয়তা। সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ চেহারায় ক্লান্তির ছাপটুকু নেই। অথচ সে কোনো মতে ব্রাউন রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে উঠেছে গাড়িতে। মাথার চুলে ঘুঘুর বাসা, মুখটাও ধোয়া হয়নি ভালো করে। সারা রাত ব্যাগ গোছানোর পেছনেই তো সব এনার্জি শেষ ওর। সাজগোজ করার আর সময় নেই। ভিউটা কি একটু বেশি সুন্দর আরুষি? হ্যাঁ, অনেক সুন্দর। বেখালে কথাগুলো বলে ধরফরিয়ে ওঠে আরশি। প্রস্ত মুখ ফেরায় শেহজাদের দিকে, ইতস্তত আওড়ায়। না মানে আমি বাইকের ভিউর কথা বলেছি। প্রফেসরের নীল অক্ষিপট নিবদ্ধ সামনের রাস্তায়। সেভাবেই হাসলো নিচের ঠোঁট কামড়ে। আমিও বাইরের ভিউয়ের কথাই জিজ্ঞেস করছি। কেন, তুমি কি অন্য কিছু ভাবছিলে? চোখ খিচে জিভ কাটলো মেয়েটা, হাঁসফাঁস করলো মুখ লুকোতে। শেহজাদ আরো কিছু শোনার আগেই সাফাই খুঁজে আওড়ালো। আমি মোটেই অন্য কিছু ভাবছিলাম না। আপনি ঠিকভাবে গাড়ি চালান। ওভাবে তাকিয়ে থাকলে এই ভিউয়ের পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? তার চাইতে গাড়িটা থামিয়ে দেই, তুমি আরামসে বসে বসে তোমার ভিউ এনজয় করো। কিশোরীর ফর্সা ফর্সা গালজোড়া লাল হলো সহসাই। জামু পানটা এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতো নাকি ও? নিজেকে কি মনে করেন উনি, গল্পের মেন ক্যারেক্টার? মেয়েটার তিরিক্ষ মেজাজ চড়ে বসলো অমনি। শেহজাদের দিকে তাকালো আগুন চোখে। তখনই গাড়ির স্টেরিও থেকে ভেসে আসলো একটি হিন্দি গান। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। গানের অর্থ বুঝতেই আরশির চোখ কপালে। কি ভণ্ডলোক, একটা সুযোগও ছাড়ছে না ওকে জ্বালানোর। দম ফেলে সোজা হয়ে বসতে প্রফেসর প্রশ্ন ছুড়ল। তোমার পছন্দ হয়নি গানটা? মনে মনে দাঁতে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানলো আরশি। পরপর বলল, এ বাবা, পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি না ওই গানটাও ছাড়ুন। শেহজাদের কপালে ভাঁজ। জিজ্ঞেস করলো ইউটার্ন নিতে নিতে। কোনটা? মেয়েটার গানের গলা হিরো আলমেরও 1 ডিগ্রি ওপরে, তবুও ঢোক গিলে গাইল। কেসে উঠল প্রফেসর। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতেই তাকালো আরশির দিকে। চোখের তারায় অবিশ্বাস। এই মেয়ে এই গান শিখলো কোত্থেকে?
এভাবে তাকিয়ে লাভ নেই। আমাদের অবস্থা দেখুন। এই সাইকোপ্যাথের ভয়ে যেখানে তলপি তলপা কুটিয়ে আঙ্কেল আন্টির কাছে যাচ্ছি, সেখানে এর চেয়ে ভালো গান আর হয় না। একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং ম্যাচিং মিউজিক। শেহজাদের আনন শক্ত হলো অমনি। স্টিয়ারিং এর হুইল ধরে রাখা আঙ্গুলের গার্ডগুলো সাদা রঙে বদলালো ক্রমশ। মটমট শব্দ তুলল ওই ধারালো চোয়াল। তোমার সেফটি আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এর জন্য যদি আমাকে মরতে হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। চেলসির সেন্ট্রাল লাইব্রেরিতে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনটায় ভিড় বেশি হয়, কাস্টমারও বেশি থাকে। তাই তো যারাও আজ ভার্সিটি না গিয়ে সরাসরি এখানে চলে এলো। সকাল থেকে মানুষজন আসছে বই নিতে। কেউ কফি নিয়ে বসেছে চেয়ার টেবিলে পড়াশোনা করতে, কেউ কেউ শেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখছে নিজেদের পছন্দের বই ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো। মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারায় ওই কাগজের পাতার সূত্র ধরে। এর চাইতে প্রশান্তির বোধহয় আর কিছু হয় না। তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে আয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো। মানুষটার পাশাপাশি হাঁটা, একসাথে আইসক্রিম খাওয়া, মুভি দেখার সময় অফিসারের হাতে হাত রাখা, সবটা। মেয়েটার ঠোঁটে হাসি ফুটল সহসাই। ভাবলো আয়নের জন্য একটা গিফট কিনবে এ মাসের স্যালারি দিয়ে, তারপর চমকে দেবে অফিসারকে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে তুড়ি বাজালো লাইব্রেরির ম্যানেজার। ভাবনায় ইতি টেনে চোখ তুলে চাইল যারা। মোটাসোটা লোকটা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল, মিস যারা, আপনার আর কাল থেকে কাজে আসতে হবে না। ভ্রু বেঁকে এলো ওর। কপালে ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করলো ইংরেজিতে, আর আমাকে কাজে না আসতে বলার কারণ? মোটা মতন লোকটা মাথা চুলকালো, যেন কি সাফাই দেবে সেটাই খুঁজছে। পরপর বিদেশি বচনে বলল, আমরা আপনার থেকে আরও ক্যাপেবল রিসেপশনিস্ট হয়ে পেয়ে গেছি। আপনি চাইলে আজকে থেকেই কাজটা ছাড়তে পারেন। তারা হতভম্ব। তাই বলে হুট করে এভাবে ওকে চাকরি ছাড়তে হবে? তাহলে আয়নের জন্য ভেবে রাখা গিফটের কি হবে? আর বাসা ভাড়া, সেটাও বা কি করে দেবে ও? মেয়েটা বারংবার অনুরোধ করে বোঝানোর পরও বুঝতে চাইল না ম্যানেজার। ও কতবার করে বলল যে চাকরিটা ওর দরকার, তবুও শুনলো না লোকটা। এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো জারার। হাতটা নিষ্পিস করলো এক খুশিতে এ লোকের ভুঁড়ি উড়িয়ে দিতে। তেরে এসে হাত তুলতে নিলে দু কদম পেছালো উনি। তোতলাতে তোতলাতে আওড়ালো, আল কল দ্য পুলিশ ইফ ইউ কাম এনি ক্লোজার। ঠিক সেই সময় লাইব্রেরির গেটে এসে দাঁড়ালো আয়ান। পরনে পুলিশের ইউনিফর্ম, পকেটে হাত গুজে বলল, আমার বাটারফ্লাই যখন ঘষে দেবে ভেবেছে তখন দেবে। আর ওর মনের শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি। আমিও দেখি পুলিশের কোন বাপকে তুই ডাকিস এখন। বাটারফ্লাই, তুমি স্টার্ট করো তো। ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক মাত্র 30 মিনিট লাগলো আরশিদের পৌঁছাতে। বিশাল ইয়ার্ডের সামনে গাড়ি থামাতেই স্নোবলের বাস্কেটটা নিয়ে আগে ভাগে নেমে পড়লো আরশি। ঠান্ডায় ধোয়া বের হচ্ছে ওর মুখ থেকে, তবুও সে যাদের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা হাজার গুণ ভালো। সেই কখন থেকে থম মেরে আছে লোকটা। আরশি কি একটু গান শোনালো, তারপর থেকে না হাসছে না কথা বলছে ওর সাথে। সেসব ভাবতে ভাবতে ঠোঁট উল্টালো মেয়েটা, কিন্তু সামনে তাকাতে মন ভালো হয়ে গেল ওর। মিস্টার মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজা খুলে আরশি দেখে ছুটে গেল তাদের কাছে। পেছন পেছন দুহাত লাগেজ নিয়ে আসলো সে যাদব। মরিয়ম বেগম আগে দুহাত বাড়িয়েছিলেন, আরশি আসতেই বুকে জড়িয়ে নিলেন তিনি। কপালে মাথায় চুপ দিয়ে বললেন, সে কবে থেকে ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমার কাছে নিয়ে আসে কদিনের জন্য। এতদিনে ওই হতচ্ছাড়া তাহলে শুনলো মায়ের কথা। মেহমদ হাসান তো ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আরশির পাশে। তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন, আরে মেয়েটার চেহারায় কেমন শুকনো শুকনো লাগছে না? বুঝলে মরিয়ম, ওই হতচ্ছাড়াটা আমার মায়ের খাওয়া দাওয়ার খেয়ালটাও ঠিকমতো রাখেনি। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আজকে আমার মাকে আমি নিজ হাতে খাওয়াবো। যদিও মেহমেদ হাসান বাঙালি নন, কিন্তু মরিয়মের সাথে 32 বছরের সংসার ওনার। ফলস্বরূপ বাংলা পুরোটাই এখন আয়ত্তে তার। ঠোঁট টিপে হাসলো আরশি।
ওর আদর দেখে জাম্বুবানটা মনে মনে জ্বলছে নিশ্চয়ই। আহা, এটাই তো চাই। এসব ভেবে যেই না ও বাড়িতে ঢুকবে তখনই সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে, বয়সে ৮০ থেকে বড়, চোখগুলো বিলিতি, সেজে গুজে যেন ওদেরই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। মরিয়ম বেগম আওড়ালেন। আরশি, পরিচয় করিয়ে দেই, ও অ্যামিলিয়া, শেহজাদের কাজিন। অ্যামিলিয়া, এই হলো তোমার। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেয়েটা আরশির নাকের ডগা দিয়ে ছাপিয়ে পড়লো শেহজাদের বুকে। অস্পষ্টে বলল, আই মিসড ইউ ভাইয়া। মুখের হাসিটা দপ করে নিভে গেল আরশির। চোখ জোড়া ফুটবল আটকে উঠল যেন অ্যামিলিয়াকে শেহজাদের বুকে হামলে পড়তে দেখে। ভাগ্যিস মানুষটার দু হাতেই লাগেজ, নয়তো বোন বলে মাথায় হাত রাখলেও ওখানে আরশির সহ্যের বাঁধ ভাঙত। তাই বলে ঝুঁকি নিল না মেয়েটা, প্রস্তুতের এলো ওদের দিকে। হাত থেকে বাস্কেটটা নিচে রেখে টেনে তুলল অ্যামেলিয়াকে। কত বড় সাহস এই চম্পা চামেলির, ওর জাম্বুবানকে সাপের মতো পেঁচিয়ে ধরে। ভেতর ভেতর ফুঁসছে আরশি। এলোমেলো চুলগুলো চোখের সামনে থেকে ফুদে উড়িয়ে অ্যামেলিয়ার দু কাঁধে হাত রাখলো সজোরে। চোখের পলকে রাগটুকু গিলে মুখে মেকি হাসি মেখে বলল, শুধু ভাইকে মিস করলেই হবে, ভাবিকেও তো মিস করতে হবে। পরপর শেহজাদের দিকে তাকিয়ে আওড়ালো। বেবি, আমাকে বলবে না আপু আছে এই বাসায়? যতই হোক প্রথমবার যেহেতু দেখা, একটা গিফট তো পাওনা রয়ে গেল ওনার। কে বেবি? কার বেবি? সবটা মাথার উপর দিয়ে গেল প্রফেসরের। হতভম্ব হয়ে চাইলো মেয়েটার দিকে, তখনই বুঝলো আসল রহস্য। পড়ছে কেউ একজন। শেহজাদের পাতলা অধর সরে গেল এক পাশে, বাঁকা হেসে দেখতে রইল কি করে ওর মিস চার্লি। এমি, ইউ ক্যান কল মি এমি। ওইসব আপু ঠাপু আমার পোষায় না। বাই দ্য ওয়ে, তোমার নাম? আরশির আঙ্গুলগুলো নিজের কাঁধ থেকে সরাতে সরাতে কথাগুলো বলতে নিচ্ছিল অ্যামেলিয়া, কিন্তু চেষ্টা করলো শেহজাদ। বইয়ের কোমরের ফাঁকে হাত গলিয়ে বুকের পাশে মেশালো মেয়েটাকে, শানের মতো গলায় বলল, আরুষি, আমার ওয়াইফ আর সম্পর্কে তোর ভাবি। বিয়ের সময় তো ছিলি না, এখন ভাইয়ের বইয়ের নামটাও ভুলে গেলি? অ্যামেলিয়া প্রত্যুত্তরে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। বিয়েতে আসবে কার? যাকে একতরফা ভালোবাসতো তার? এতটা হিম্মত জোগাতে পারেনি তখন, কিন্তু এখন কেন যেন সামলাতে পারল না নিজেকে। শেহজাদকে দেখে পুরনো অ্যামেলিয়া হামাগুড়ি দিল তার কিশোরী বয়সের ভালো লাগার দিকে। মরিয়ম বেগম পরিস্থিতি সামাল দিলেন কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে। কিচেনের দিকে যেতে যেতে বলে উঠলেন, আরে, তোরা কি সব কথা এইখানে দাঁড়িয়ে শেষ করবি? আরশিকে রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আরামসে কথা গল্প কর। আরশি শক্ত হয়ে দাঁড়িয়ে প্রফেসরের পাশে, হাতের উষ্ণতা যেন উলের কোট ভেদ করে গিয়ে কোমরে লাগছে। নড়ে চড়ে উঠল ও। মরিয়মের কথায় দাঁত বের করে হাসলো ঠিকই, কিন্তু তার ভিতরে চিবিয়ে চিবিয়ে শেহজাদকে বলল, আমার কোমরটা ছাড়ুন বলছি। প্রফেসর মাথা নোয়ালো মেয়েটার কথার পিঠে, কানের সামনে মুখ নিয়ে আওড়ালো, কোমরটা একেবারে রুমে গিয়েই ছাড়বো বেবি, সবাইকে দেখাতে হবে না হাউ ডিপলি উই আর ইন লাভ। শেহজাদের ফিসফিস শব্দ বৃষ্টির মতো শিহরণ তুলল ওই ছোট্ট গতরে। লোম দাঁড়িয়ে গেল শরীরে। অবাক নয়ন তুলে মানুষটার দিকে তাকাতেই রাঙা গাল টপ করে চুমু খেয়ে বসলো প্রফেসর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সবাই। মেহমেদ হাসান তো চোখের উপরে হাত দিয়ে পিছু নিলেন স্ত্রীর। মরিয়ম বেগম ওড়না চেপে থামালেন ওনাকে, আমোদে স্বরে বললেন, দেখলে মারিয়ম, বলছিলাম না আমার সায়ান ঠিক একদিন আরিশকে বউ হিসেবে মেনে নেবে। তুমি নাতি নাতনির মুখ দেখার প্রিপারেশন নিয়ে রাখো ডার্লিং, তখন কিন্তু আর কোনো কোমর ব্যথার অজুহাত কাজ হবে না। আসলেন প্রৌঢ়া, বুক ভরে শ্বাস নিলেন, পরোটার হটপট টেবিলে রাখতে রাখতে বললেন, যা হওয়ার সব উপরওয়ালার পক্ষ থেকে হয়েছে। এমনিতেও আরশিকে ওর বাবা মা এখানে পাঠিয়েছে আমাদের বর্ষায়। মেয়েটার একটা সুন্দর সংসার হোক, হাসি খুশি থাকুক, এর চাইতে বেশি কিছু চাই না। অ্যামেলিয়া তরপালো ভেতর ভেতর। আরশির দিকে আর চোখে এক পল তাকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল নিজ তলায় নিজের রুমে। মনে মনে ভাবলো, এমি এত সহজে
হাল ছাড়ার মেয়েই না। তুমি কি করে এই বাড়িতে টিকতে পারো দেখবো আমি। যারার পার্ট টাইম জবটা চলে গেছে, তবে আয়ান আশায় ঘুষিটা একেবারে বরাবর দিতে পেরেছে ম্যানেজারের গালে। একেবারে মুখ থুপড়ে লোকটা মাটিতে পড়ার পর লাইব্রেরি ছেড়েছে ছেলে মেয়ে দুটো, যারা মুখ গোজ করে হাঁটছে অফিসারের পিছু পিছু। কোনো খেয়াল নেই আশেপাশে, শুধু অনুসরণ করছে লম্বা ছায়াটা। তখনই হুট করে থেমে যায় আয়ান। বেখেয়ালে প্রশস্ত পিঠে এসে নাকটা লাগতেই ছিটকে দুম কদম পেছায় মেয়েটা। ব্যথা জায়গায় হাত ডলতে ডলতে চোখ তুলে চাইল অফিসারের দিকে, ধীর কণ্ঠে শুধালো, এভাবে থামলেন কেন? আয়ান হাত রাখল ওর মাথায়, মুখে চিন্তা মিশিয়ে বলল, ঠান্ডা কিছু খাবে? ইস, রোদের তাপে তালুটা গরম হয়ে গেছে মনে হয়। যারা হাসল না, নীল চোখে রোজের সে স্ফূর্তিটুকু বিলীন হয়ে গেছে যেন। ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পেছনে নেয়নি একবারও। তার মানে কি সত্যি মন খারাপ করে ফেললো বাটারফ্লাই? এবারটায় অশান্ত হলো অফিসার। বেখেয়ালে আজলে তুলে নিল বিষণ্ণ মুখটা। আমি বলেছিলাম আরো কয়েকটা ঘুষি দিয়ে আসতে ওই ব্যাটাকে, তখন তো দিলে না। এখন চলো তাহলে, বেশি দূর চলে আসিনি আমরা। জুস খাবো। হ্যাঁ, কিশোরীর অবাক করা আবদারে মুখ বনে দাঁড়িয়ে আয়ান। ভেবেছিল কি, আর যারা বলল কি। নয়, জুস খাবো। ওই তো সামনের একটা সুপার শপ আছে, ওইখানে যাই, চলুন। হুট করে যারার পিচ্ছে পিচ্ছে আঙ্গুলের মুঠোয় আসলো আয়ানের তর্জনী। ম্লান মুখ মেটার, নিচের দিকে তাকিয়ে আওড়ালো, আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব যদি তোমার বয়? প্রশ্নবিদ্ধ চোখ জোড়া তুলে চাইলো যারা। ঘাবড়ালো মানুষটা, তোতলানোর স্বরে বলল, বন্ধুই না হতে পারলাম। মেয়েটা কিছু বলার আগে ওর মুখের সামনে ঝুঁকে আসলো অফিসার। অন্য হাত দিয়ে নাক ছুঁয়ে বলল, ভয় নেই বাটারফ্লাই, বেশি কিছু চাইবো না, শুধু একটু ভরসা করো, তাহলেই হবে। থামলো আয়ান। ওই থমকে যাওয়া নীল চোখে নিজের উত্তর খুঁজতে গিয়ে হাসলো নিম্নষ্ঠ কামড়ে। শুধলো পরপর, চলো জুস নিয়ে আসি। কিশোরী ক্রস্থ ওপর নিচ মাথা নাড়তেই মানুষটা ছুটলো জুস আনতে। যারাও পেছন পেছন হাঁটলো ওর। মাথায় হাজারটা চিন্তা। পার্ট টাইম একটা জব না পেলে হাত খরচটা চালাতে জমানো টাকা ভাঙতে হবে। অফিসারকে ভরসা করে ঠিকই, কিন্তু ধার চাওয়ার মতো মেয়েও নয়। শপের সামনে চেয়ার টেবিল রাখা, মানুষজন বসছে সেখানে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। একটা ফাঁকা চেয়ার টেনে বসলো মেয়েটাও। টেবিলের ওপরে আরো কিছু কাচের বোতল রাখা, সাথে আয়ানও একটা জুসের বোতল এনে যারার সামনে রেখে বলল, তুমি বসো, আমি 1 সেকেন্ড আসছি। মানুষটার কথা খেয়াল করলো না বোধহয় ও। বেখেয়ালে টেবিলের উপর থেকে অন্য একটা বোতল নিয়ে ছিপি খুলে এক ঢোকে খেয়ে নাক মুখ কুচকে এলো ওর। নিজে নিজেই বিড়বিড় করে বলল, এত তিতকুটে কেন লাগলো? কি এটা? ধূসর মেঘ জমতে শুরু করেছে সফেদ আকাশে। একটু বাদেই হয়তো তুষারপাতও শুরু হবে অম্বরের বুক ভেঙে। সে যাতে রুম দোতলায়। সিঁড়ি ভেঙে উঠে রুমে ঢুকতেই পাশ থেকে সরে পড়লো আরশি। সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলল, আপনি আঙ্কেল আন্টির সামনে আমার গালে খেলেন কেন? শেজাদ ভাবভঙ্গি নিরেট, হাতের কবজিতে ঘড়ির টাইম দেখে আফসোস করে বলল, তাহলে ঠোঁটে খেলে ভালো হয় বলছো? কিন্তু এখন যে সময় নেই হাতে মিসেস চার্লি, ভার্সিটি থেকে এসে খাই। প্রস্থ আঙ্গুল নামিয়ে ফেললো মেয়েটা। ইতিউতি দৃষ্টি ফেললো কোণঠা এড়াতে, হাল ছেড়ে রুম থেকে বেরিয়ে যাবে। তখনই বাহু চেপে ধরলো প্রফেসর। এক টানে বুকের সাথে মেশালো আরশিকে। মাথার সাথে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, তখনের বেবি ডাকটা জেলাসিতে ডেকেছিলে তাই না? ছাড়া পেতে নিতান্তই ব্যর্থ চেষ্টা চালালো আরশি। নিজেও স্বর নামিয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, আমি কেন জেলাস হব? আপনি যান আপনার এমির কাছে। ওর চোখ জোড়া আটকে ফ্লোরে। মানুষ হিংসে তো তার জন্যই করে যার জন্য ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু সে যাদের প্রতি আরশির অনুভূতির নাম নেই, বা হয়তো চেষ্টাই করেনি কোনো নাম দেওয়ার। প্রফেসর হাতের বাঁধন দৃঢ় হলো। নীল চোখের গন্তব্য সবকিছু ছাপিয়ে গিয়ে আটকালো মেয়েটার অধর জোড়ায়।
শুকনো ঢোক গেল সে রাত। গলার অ্যাডাম অ্যাপলটা ওঠানামা দেখে চোখ মুখ ফ্যাকাশে ছটফটিয়ে বলল, কি বলছেন? দরজা খোলা কিন্তু। ভ্রু নাচালো প্রফেসর। এক পল